ক্ষমতায় আসলে নির্বাচনের পরে নির্বাচিত সরকার এগুলো করে দেবে। তারা বুঝতেই পারছেন না যে নির্বাচিত সরকার কখনোই এগুলো করবে না। কারণ যে নির্বাচিত সরকার আসবে বলে আমরা ভাবছি, তারা কারা? তারা কি নতুন কেউ? তারা সেই সাবেক। তো সেই সাবেকদের কাছে আগে আমরা কি পেয়েছি, এখন কি পাবো? কিচ্ছু পাবো না, অশ্বডিম্ব। আর অধ্যাপক ইউনূস তার দূরদৃষ্টির মাধ্যমে বুঝতে পেরেছিলেন এই সত্য, যে এই রাজনৈতিক দুর্বৃত্তরা কিচ্ছু করবে না এই দেশটির ভাগ্য উন্নয়নের জন্য, এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তারা কিচ্ছু করবে না, আগেও কখনো কিছু করেনি। তাই তিনি ভেবেছেন যে আল্লাহ আমাকে একবার সুযোগ দিয়েছেন এই দেশের মানুষের সেবা করবার, আমি সুযোগ পেয়েছি, তাই আমি একটু শেষ চেষ্টা করে যাই কিছু সংস্কার করতে পারি কিনা, যাতে এই দেশের শাসন ব্যবস্থা একটা জায়গায় আসে, অর্থনীতি স্থিতিশীল হয়, এই দেশের মানুষ দুটো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। এই ছিল তার চিন্তা। আর এই চিন্তার থেকেই তিনি একটু সময় নিয়ে সংস্কার করে নির্বাচন দিয়ে তারপর যেতে চেয়েছেন। সুস্পষ্টভাবে তিনি বলেছেন জুনের পরে যাবে না নির্বাচন। তো এইটুকু সময় আমাদের সহ্য হয়নি, এইটুকু সময় বিএনপির সহ্য হয়নি, বাকি অনেকেরই সহ্য হয়নি। তবে অসহ্য বেশি হয়েছে বিএনপি, কারণ ক্ষুধা তাদের সবচাইতে বেশি মনে হয়েছে, তাদের ক্ষুধা সর্বগ্রাসী বলে মনে হচ্ছে আমার কাছে। আর তারা সবচেয়ে বেশি অস্থিতিশীল করেছেন এই সরকারকে। চতুর্দিকে ছড়িয়ে পড়েছে ষড়যন্ত্র তত্ত্ব, মিথ্যা, বিভ্রান্তি, দ্বিধা, অবিশ্বাস ডালাপালা ছড়াচ্ছে চারপাশে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ষড়যন্ত্র শব্দটিও ষড়যন্ত্রের শিকার হয়েছে। কে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ঠিক এই মুহূর্তে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। কে কার এজেন্ডা বাস্তবায়ন করছে বা কার কি এজেন্ডা, এইটিও ঠাউর করতে পারা অনেক সময় অসম্ভব হয়ে পড়ছে। তো এই যখন অবস্থা, তখন আজকের এই ভিডিওতে কথা বলতে হচ্ছে বেশ অনেকগুলো ইস্যু নিয়ে। ভেবেছিলাম আলাদা আলাদা এপিসোড করব, কিন্তু সময় অভাবে আসলে সেটি পারছি না। তাই এই ভিডিওতে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। তো যেই টপিকগুলো কভার করব সেগুলো হলো, আজ বিকেলে গুলশানে বিএনপির একটি রাজনৈতিক মিটিং হয়, খুবই গুরুত্বপূর্ণ মিটিংটি নানা কারণে। সেই মিটিংয়ের উপর আলোকপাত করব। ইশরাক হোসেনের দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে অভিষিক্ত হবার দ্বার খুলে গিয়েছে, সেই বিষয়ে কথা বলবো। ডক্টর খলিলুর রহমান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তাকে নিয়ে অনেক কথা হচ্ছে গত কয়েকদিন, পক্ষে বিপক্ষে, তাকে নিয়ে কথা বলবো। আর গতকাল সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসে কথা বলেছিলেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। যদিও এই বিষয়ে আমি আলাদা একটা ভিডিও দিয়েছি, আমার চ্যানেলে আছে ভিডিওটি, দেখবার জন্য অনুরোধ থাকলো সবাইকে। তাকে নিয়েও বা তার সেই মিটিংকেও আমি নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো ভিডিওটি একটু দীর্ঘ হতে যাচ্ছে প্রিয় দর্শক, তো অনুরোধ করবো শেষ পর্যন্ত দেখবার জন্যে। বাট আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, আমি এই কথা আপনাদের দিতে পারি। আর আরেকটি কথা ফাঁকে বলে রাখতে হচ্ছে, ডিসক্লেইমার। তো ডিসক্লেইমার হলো এই যে, যারা আশা করবেন যে আমি এই ভিডিওতে আলোচনায় নিরপেক্ষ থাকব, আমি দুঃখিত, আমি আসলে নিরপেক্ষ থাকব না। আমার নিরপেক্ষতা ভঙ্গ হবে, কখনো কখনো আমাকে পক্ষপাত দুষ্টও মনে হবে, এই জন্য আগেই সরি বলে নিচ্ছি। তবে এইটুকু নিশ্চিত করছি যে আমার পক্ষপাত হবে সত্যের পক্ষে। নির্মোহ বিশ্লেষণ করবার চেষ্টা করব টপিকগুলোতে। কারো এজেন্ডা বাস্তবায়ন করা আমার উদ্দেশ্য নয়, কখনোই ছিল না, এখনও না এবং থাকবেও না। তাই বিশ্লেষণটি হবে নির্মোহ, তাই অবস্থান নিতে হবে সত্যের পক্ষে, আর তাতে করে আমি নিরপেক্ষ থাকতে পারবো না। অবশ্যই আমি নিরপেক্ষতা ভঙ্গ করতে বাধ্য হব। তো এই ছিল ডিসক্লেমার, শুরু করি আলোচনা। তো প্রথমে শুরু করি, ইশরাকের মেয়র পদে অভিষিক্ত হবার সম্ভাবনা দেখা দিয়েছে বলেছিলাম উচ্চ আদালতের আদেশে। সর্বশেষ টান টান উত্তেজনা ছিল ঢাকাবাসীর মধ্যে গত এক সপ্তাহের উপরে। আপনাদের জানা আছে, নগর ভবন দখলে রেখেছিলেন ইশরাকের লোকেরা তথা বিএনপির লোকেরা, বিএনপি নেতাকর্মীরা, বিভিন্ন পর্যায়ের ছাত্র দল, যুব দল, বিএনপি, তারা বেশ নগর ভবনের দখলে নিয়েছিলেন বলতে গেলে একরকম। এবং ঢাকা শহরের মানুষ যথেষ্ট ভোগান্তি পুড়িয়েছে গত এক সপ্তাহের বেশি সময় ধরে। যানবাহন চলছিল না, যানজট, মানুষের কষ্ট, নগর ভবনে যারা সেবা প্রত্যাশী ছিলেন তারা সেভাবে সেবা পাননি। সো মানুষের ভোগান্তির কোনো শেষ ছিল না। আর একটি কারণ ছিল, ইশরাক মেয়র পদে বসতে চাচ্ছিলেন, আর তাদের বিএনপি সহ অন্যান্যদের অভিযোগ ছিল ইশরাককে বসতে দেয়া হচ্ছে না। যদিও সরকার ডিরেক্টলি ইশরাকের বসাটিকে ব্যাহত করেনি, একজন সুপ্রিম কোর্টের আইনজীবী রিট করেছিলেন
ইশরাকের পক্ষে যে রায় এসেছিল নির্বাচনী ট্রাইব্যুনাল থেকে, সেই রায়ের বিরুদ্ধে, অর্থাৎ ইশরাকের মেয়র হবার যে সম্ভাবনা দেখা দিয়েছিল, ফজলে নূর তাপসের মেয়র হিসাবে নির্বাচিত হওয়ার বিষয়টি আদালত খারিজ করে দিয়েছিল, আর ইশরাকের বৈধতা দিয়েছিল আদালত। তো সেই বিষয়ে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী রিট করেছিলেন উচ্চ আদালতে। আর রিটের বিষয়টি ছিল ইশরাককে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়, কারণ সেখানে কিছু অনিয়ম হয়েছে, এরকম একটি অভিযোগ ছিল। তো বিষয়টি বিচারাধীন ছিল, তাই ইশরাকের শপথটি আসলে হয়নি সেভাবে। আর আজকে সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উচ্চ আদালতের রায় এসেছে, এবং সেই রায়ে ইশরাকের মেয়র হওয়ার রাস্তায় যে প্রতিবন্ধকতা ছিল, অর্থাৎ সেই রিটটি উচ্চ আদালত খারিজ করে দিয়েছে। আর তাতে করে ইশরাকের মেয়র হিসেবে অভিষিক্ত হবার বা শপথ গ্রহণ করবার সুযোগ তৈরি হয়েছে। আর ঢাকাবাসী এই কষ্টের হাত থেকে, এই নির্যাতনের হাত থেকে, আমি নির্যাতনই বলবো, এটি এক সপ্তাহের উপরে তারা ঠিকমতো চলাফেরা করতে পারেনি যানজটের কারণে, এবং নগর ভবনে লোকেরা সেবা পায়নি। তো এই নির্যাতনের হাত থেকে, এই অসহনীয় অবস্থার হাত থেকে নগরবাসী রক্ষা পেয়েছে। তো এইখানে আমি নিশ্চিত বিএনপি এটিকে একটি রাজনৈতিক বিজয় হিসেবে দেখছে, তারা এটিকে পলিটিক্যাল ভিক্টরি হিসেবে দেখছে, লিগাল ভিক্টরি বলা যেতে পারে। বাট বিএনপির এখানে এথিক্যাল ডিফিট হয়েছে, নৈতিক পরাজয় হয়েছে বিএনপির। কেন? কারণটি হলো এই যে নির্বাচনের কথা বলা হচ্ছিল, যে নির্বাচনে ইশরাক জিতেছিল, ইশরাক বেশি ভোট পেয়েছিল, ফজলে নূর তাপস ভোট পায়নি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাকে মেয়র ঘোষণা করা হয়েছিল। তো আসলে সেই নির্বাচন তো কোনো নির্বাচনই ছিল না। বিএনপিও তো কখনো সেই নির্বাচনকে বৈধতা দেয়নি। বিএনপি তো কখনো বলেনি যে সেই নির্বাচনগুলো, সমস্ত নির্বাচন হাসিনার আমলে বা কোনো একটি নির্বাচন বৈধ হয়েছিল, নিরপেক্ষ হয়েছিল, ফেয়ার হয়েছিল, এরকম তো আমরা শুনিনি। বিএনপিও কখনো দাবি করেনি এমনটি। তাহলে সেই অবৈধ নির্বাচনগুলো, ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে নির্বাচনগুলোতে হয়েছে, সবগুলি নির্বাচনে, এমন একটি নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি দাবি করছে যে ইশরাক বিজয়ী হয়েছিল সেই নির্বাচনে। তো সেই নির্বাচনই তো বৈধ ছিল না, এবং সেটি কোনো নির্বাচনই ছিল না অনেস্টলি স্পিকিং। তাহলে সেইখানে কিভাবে ইশরাক পাশ করলো? আর ইশরাক যে ভোটগুলো পেয়েছিল সেগুলো কি বৈধ ছিল? আর সে অবৈধ নির্বাচনে মেয়র হয়ে ইশরাক কিংবা বিএনপি কি সেই অবৈধ নির্বাচনকে বৈধতা দিচ্ছে না? বৈধতা দেয়নি? দিয়েছে তো। এইটি বিএনপির একটি মাথা মোটা সিদ্ধান্ত ছিল যে এই আন্দোলন সংগ্রাম করে ইশরাককে কিছুদিনের জন্য মেয়র হিসাবে অভিষিক্ত করাতেই হবে। প্রয়োজন ছিল না। এটি বিএনপির জন্য ভালো হয়নি। হাসিনার অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে বিএনপি। তাই বলছিলাম যে এটি বিএনপির এথিক্যাল ডিফিট, নৈতিক পরাজয়। তো এই গেল ইশরাক প্রসঙ্গ। এইবার আসি ডক্টর খলিল প্রসঙ্গে। ডক্টর খলিলুর রহমান অসাধারণ শিক্ষাগত যোগ্যতা, ঈর্ষণীয় ক্যারিয়ার সাকসেস, অভিজ্ঞতা, কোনো কিছুর তার অভাব নেই। হার্ভার্ড এডুকেটেড, উচ্চশিক্ষিত একজন অর্থনীতিবিদ বেসিকলি, যিনি কিনা পরবর্তীতে হয়ে উঠেছিলেন জাতিসংঘের আমলা, জাতিসংঘের বিভিন্ন উচ্চ পদে আসীন ছিলেন বছরের পর বছর, এবং বাংলাদেশ সরকারের ডিপ্লোম্যাট হিসেবে দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে। উনি একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাটও বটে। তো সেই ডক্টর খলিলুর রহমানকে নিয়ে নানা কথাবার্তা চলছে গত কয়েকদিন থেকে। তিনি প্রথমে হয়েছিলেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ, রোহিঙ্গা বিষয়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের হাই রিপ্রেজেন্টেটিভ বা উচ্চ পর্যায়ের প্রতিনিধি। আর অতি সম্প্রতি অধ্যাপক ইউনূস তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে। আর তখনই বেশ তিনি আলোচনা সমালোচনার মুখে চলে আসেন। একেবারে আক্রমণাত্মক হয়ে ওঠে বিষয়টি একটা পর্যায়ে। লোকেরা অ্যাগ্রেসিভ ওয়েতে তাকে ট্রল করা শুরু করে, তার সমালোচনা করা শুরু করে, বিতর্ক সৃষ্টি হয় চতুর্দিকে। কেউ জেনে সমালোচনা করছেন, কেউ না জেনে, যার দেখা দেখি অন্যরা করছে তাই আমাকেও করতে হবে, এরকম যাচ্ছিল বিষয়টি। তো তার বিরুদ্ধে সবচেয়ে বড় যে সমালোচনাটি চলছিল সেটি ছিল যে ডক্টর খলিলুর রহমানের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তিনি একজন বিদেশি নাগরিক, আর একজন বিদেশি নাগরিকের কাছে দেশের নিরাপত্তার দায়িত্ব কিভাবে দেওয়া যায়? তিনি তো যেই দেশের নাগরিক বা দ্বিতীয় নাগরিকত্বটি যেই দেশ থেকে নিয়েছেন সেই দেশের হয়ে কাজ করবেন। এবং অতি সম্প্রতি বিএনপির আতেল সাবেক ছোট আমলা সালাউদ্দিন আহমেদ, তিনিও গুরুতর অভিযোগ এনেছিলেন ডক্টর খলিলুর রহমানের বিরুদ্ধে। শুধু তিনিই না, সবাই, কেউ বাকি নেই। বিএনপির যত হাই আপস, যত নেতৃস্থানীয় যারা যারা আছেন, প্রত্যেকে খলিলুর রহমানের সমালোচনা করেছেন, এবং তার বিরুদ্ধে এই অভিযোগে আনা হয়েছে যে তার কাছে জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে না এবং আমাদের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে।
এই দাবি বিএনপি নেতাকর্মীরা অতি উৎসাহের সঙ্গে করছিলেন বেশ কয়েকদিন থেকে। আর কিছু সাংবাদিক নামের সাংঘাতিক এবং ইউটিউবার সুর মিলাচ্ছিলেন বিএনপি নেতাকর্মীদের এই দাবির সঙ্গে, এবং তারা প্রাণপণে উঠে পড়ে লেগেছিলেন এটি প্রমাণ করতে যে ডক্টর খলিলুর রহমানের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। এর মধ্যে কথা যে একটি চ্যানেল আছে, সেই কথা বা অন্য মঞ্চের, আমি তাকে সাংঘাতিক বলতে পছন্দ করি, যদি লোকেরা তাকে সিনিয়র সাংবাদিক বলে সম্বোধন করে। সিনিয়র ছাড়া কেউ কথা বলে না, মনে হয় যেন এটি একটি ধর্মীয় বিষয়, ওটা নিতেই হবে আগে, না নিলে গুনাহ হবে। সিনিয়র সাংবাদিক, আমি তাকে সিনিয়র সাংঘাতিক বলতে পছন্দ করি। সিনিয়র সাংঘাতিকও উঠে পড়ে লেগেছিলেন এটি প্রমাণ করবার জন্যে যে খলিলুর রহমান একটি ডিউবিয়াস ক্যারেক্টার, তাকে নিয়ে সন্দেহ আছে, আর তার কাছে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। এটি নিয়ে বেশ প্রমাণ করবার চেষ্টা করছিলেন। আজই সন্ধ্যায় আমি জাহেদ স্টেকের ডক্টর জাহিদুর রহমান তার একটি ভিডিও দেখছিলাম। সেখানে তিনি বারবার বলছিলেন, আজকেও বলছিলেন, যে আবারও মিথ্যাচার করলেন ডক্টর খলিলুর রহমান। কারণ প্রিয় দর্শক, আপনাদের জানা আছে গতকাল ডক্টর খলিলুর রহমান একটি সাংবাদিক সম্মেলনে কথা বলছিলেন। তো সেই সাংবাদিক সম্মেলনে তিনি দ্ব্যর্থহীনভাবে, ইন ক্যাটেগরিক্যাল টার্ম, তিনি বলেছিলেন যে আমি বিদেশি নাগরিক নই, আমার একটি মাত্র জাতীয়তা, সেটি হলো বাংলাদেশি জাতীয়তা। বাংলাদেশি পাসপোর্ট আমি হোল্ড করি, আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নেই, আমার অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই। তিনি চ্যালেঞ্জ করেছেন, অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে তিনি একথা বলেছেন। এবং যারা এই অভিযোগ আনে তাদেরকে তিনি বলেছেন এটি প্রমাণ করবার জন্য বার্ডেন অফ প্রুফ তিনি তাদের ঘাড়ে ছেড়ে দিয়েছেন। তো আমি জানি তারা সেই সাহস পাবেন না, কারণ তারা সম্পূর্ণই আন্দাজের উপর তার বিরুদ্ধে অভিযোগ করে চলছিলেন এবং তাকে ছোট করছিলেন যেভাবে সম্ভব, এবং অধ্যাপক ইউনূসকে দায়ী করছিলেন কেন এরকম একজন দ্বৈত নাগরিককে গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দেশে এনে। এই ছিল বিষয়টি। তো আজ তিনি গতকাল তিনি তা পরিষ্কার করেছেন সাংবাদিক সম্মেলনে। আর সেইটিকে ডক্টর জাহিদুর রহমান, তাকে অনেকে সফদার ডাক্তার বলতে পছন্দ করে। অনেকের ধারণা তিনি নাকি চিবিয়ে চিবিয়ে কথা বলেন। প্রিয় দর্শক, ছোটবেলায় ফিরে গেলে আপনাদের অনেকেরই সফদার ডাক্তার কবিতাটির কথা মনে পড়বার কথা। সফদার ডাক্তার, মাথা ভরা ডাক্তার, খিদে পেলে পানি খায় চিবিয়ে। তো অনেকেই মন্তব্য করছেন ডক্টর জাহিদুর রহমান সম্পর্কে যে তিনি চিবিয়ে চিবিয়ে কথা বলেন। যাক, সেটি হতেই পারে, তার নিজস্ব স্টাইল, আমার তাতে কোনো আপত্তি নেই। তো চিবিয়ে চিবিয়ে তিনি আজ বলার চেষ্টা করছিলেন, আমি যেটি দেখলাম সন্ধ্যায়, যে আবারও মিথ্যাচার করলেন ডক্টর খলিলুর রহমান। যে তার সেই দাবিটি জোরালোভাবে যখন তিনি বলছিলেন যে আমি বিদেশি নাগরিক নই, আমার একটি মাত্র নাগরিকত্ব আছে বাংলাদেশের, এটিকে বলছিলেন ডক্টর জাহেদ আমার মিথ্যাচার, চরম মিথ্যাচার। তো ডক্টর জাহেদ বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছেন অনেকদিন থেকে, আমরা জানি তিনি বিএনপি করেন। আর স্বাভাবিক, তার পক্ষে হয়তো এর চাইতে ভালো কিছু কথা বলা সম্ভব ছিল না, কারণ বিএনপি অন্যান্য হাইয়াস বা নেতৃবৃন্দ যারা আছেন তারা যেই লাইনে কথা বলছেন ডক্টর জাহেদকে একই লাইনে কথা বলতে হবে, এটি স্বাভাবিক। আমাদের এই প্রচলিত রাজনীতিতে, দুর্বৃত্তায়নের রাজনীতিতে দলের বাইরে গিয়ে, মূল সুরের বাইরে গিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। তো আমি ধারণা করছি জাহিদুর রহমান এখানে অসহায়, দলের হয়ে কথা বলতে তিনি বাধ্য হচ্ছিলেন। তাই দলীয় নেতৃবৃন্দের মতোই তিনিও এই দলে যোগ দিয়ে খলিলুর রহমানকে ছোট করবার চেষ্টা করেছিলেন এবং ডক্টর অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ডিমিন করবার চেষ্টা করছিলেন যত রকমভাবে সম্ভব। তো আমরা এতে বিস্মিত হই না, এটা বহুদিন থেকে দেখছি, হচ্ছে, হতেই থাকবে। তো ডক্টর খলিলুর রহমান তার অবস্থান পরিষ্কার করেছেন, তিনি বিদেশি নাগরিক নন, তিনি চ্যালেঞ্জ করেছেন সবাইকে। তো এখন তারা প্রমাণ করুক যে তিনি বিদেশি নাগরিক, আর যদি প্রমাণ করতে না পারে তাহলে তারা সরি বলুক। সরিও তারা বলবে না, জানি, প্রমাণও করবে না, সরিও বলবে না, কারণ তাদের লজ্জা নেই, তারা নির্লজ্জ, তারা কারো এজেন্ডা বাস্তবায়ন করছে। সত্য মিথ্যা এর উপরই তারা আছে, মিথ্যাকে সত্য প্রমাণ করা, সত্যকে মিথ্যা বলে জাহির করা, এটি তারা করছে। এই কাজে তারা খুব দক্ষ, বছর পর বছর তারা এটি করে আসছে। তো এই গেল খলিলুর রহমান প্রসঙ্গ। এইবার কথা বলবো বিএনপির মিটিং নিয়ে। গতকাল বিএনপির একটি মিটিং হয়েছিল বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশানে। তো সেই মিটিংয়ে বিএনপির নেতৃবৃন্দ যারা উপস্থিত ছিলেন তারা ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, যিনি একসময় বিএনপি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সামলিয়েছেন বহুদিন, ডক্টর মঈন খান, আমির খুসরো মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। তো এর মধ্যে কথা বলছিলেন বেশি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সব বিষয়ে কথা বলছিলেন, প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। তো খুব একচোট নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে। তো শুধু তাই না, সেই মিটিং থেকে দাবি উঠেছে যাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, ছাত্র নেতৃবৃন্দ যারা একসময় সমন্বয়ক ছিলেন,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে তারা রাজনীতিতে এসেছিলেন এবং আমাদের হাসিনা মুক্ত বাংলাদেশ যারা উপহার দিয়েছিলেন সেই নেতৃস্থানীয়দের দুজন এখন সরকারের উপদেষ্টা হিসেবে আছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। তো তাদের দুইজনের পদত্যাগ দাবি করেছেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি এলাকার লোক, তিনি সম্ভবত তিনবার এমপি, দুবার মন্ত্রী হয়েছিলেন বিএনপি সরকারের। একসময় বলা হতো খালেদা জিয়ার কিচেন ক্যাবিনেটের মেম্বার, 3জন বা 4জন মন্ত্রীকে কিচেন ক্যাবিনেটের মেম্বার মনে করা হতো, এর মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ছিলেন একজন। তো সেই ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এই দাবি করছিলেন যে ছাত্র নেতৃবৃন্দকে যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে বহিষ্কার করা হয় এবং সঙ্গে দাবি করছিলেন ডক্টর খলিলুর রহমানকেও যাতে বহিষ্কার করা হয়। তো এই দাবিটি তিনি কেন করেছিলেন আমি আসলে ঘাটাঘাটি করেও জানতে পারিনি। তিনি বলছিলেন গতকাল কথা বলছেন, খলিলুর রহমান বলেছেন সেখানে বিতর্কিত কথাবার্তা বলেছেন, তাই তারও পদত্যাগ চাচ্ছি। গতকালকে 12 মিনিট 56 সেকেন্ডের একটি ভিডিও আমি দেখেছি ডক্টর খলিলুর রহমানের, সেখানে আমি কোনো বিতর্কিত কথা তাকে বলতেই দেখিনি। তিনি শুধু আত্মপক্ষ সমর্থন করছিলেন আর কথা বলছিলেন রাখাইনের করিডোর নিয়ে। তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন সরকার কাউকে কোনো করিডোর দিচ্ছে না, করিডোরের কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না, এবং যদি দিতে হয় তিনি ব্যাখ্যাও করেছেন তার অবস্থান। তিনি বলেছেন যে জাতিসংঘের ইনভলভমেন্ট ছাড়া এবং নিরাপত্তা পরিষদের সর্বসম্মত মতামত ছাড়া, কনসেনসাস ছাড়া করিডোর দেওয়া সম্ভব নয়, আর সেটি ঘটতেও যাচ্ছে না। তাই করিডোর দেওয়ার বিষয়টি অবান্তর, ঘটছে না। আলোচনা হয়েছে বাট এটি আসলে ফলপ্রসূ হচ্ছে না, কার্যকর হচ্ছে না। তিনি পরিষ্কার করেছেন বিষয়টি। তো তারপরও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তারও পদত্যাগ দাবি করেছেন। তিনি তার চাইতে যোগ্য হয়তো আরও কাউকে ভেবে রেখেছেন, তাই হয়তো চাচ্ছেন খলিলুর রহমান চলে গেলে সেই বিজ্ঞ লোকটি হয়তো সেই জায়গায় আবার আসবে। তো এদিক থেকে তাদের পদত্যাগ দাবি করা হচ্ছিল। আরও অনেক কথাই বলেছেন, নির্বাচন খুব তাড়াতাড়ি দিতে হবে, এই সরকারের প্রধান কাজ নির্বাচন দেয়া, যত তাড়াতাড়ি সম্ভব ততই তাড়াতাড়ি দিতে হবে, আর দেরি করলে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারবো কিনা যথেষ্ট সন্দেহ আছে, এইসব কথাবার্তা বলছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যদিও একই কথা তার অন্যান্য নেতারাও বলেছেন গত কয়েক মাসে। তো এখানে যে 4জন নেতৃস্থানীয় ব্যক্তি এই সংবাদ সম্মেলনে ছিলেন আমি তাদের সম্পর্কে একটু আলোকপাত করতে চাচ্ছি প্রিয় দর্শক। কারো মনে কষ্ট হলে আমি আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আমি দুঃখিত। আমি বলেছিলাম যে আমি পক্ষ নিব কোনো একটি, তবে সেই পক্ষটি হবে সত্যের পক্ষ, আর তাতে করে কারো কারো মনে কষ্ট হওয়া অস্বাভাবিক নয়। শুরু করছি। এই 4জন কে, তারা কারা? প্রথমে কথা বলতে চাচ্ছি ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে। আগে উল্লেখ করেছিলাম 3বারের এমপি, 2বারের মন্ত্রী। তিনি যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন অভিযোগ আছে তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা ঘুষ খাওয়ার, সেই ঘুষের টাকা বিদেশে পাচার করবার এবং দুর্নীতির অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার, জেল খাটবার, বিড়ম্বনা, নির্যাতন, নানা কিছু সহ্য করবার এই অভিযোগগুলো তার বিরুদ্ধে আছে। তার এলাকার লোকও তাকে খুব ভালো জানে এবং খুব স্বচ্ছ জানে। কুমিল্লার দাউদকান্দি এলাকার বিষয়টি এরকম না। সেখানেও আমি খোঁজখবর নিয়ে দেখেছি লোকের তার সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা নেই। সো এই ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ওসিয়ত করছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কিভাবে চলবে, তাদের সরকারকে আরও ছোট করে ফেলতে হবে, আরও কী কী করতে হবে, কী কী তারা করছে না, এই বিষয়ে ওসিয়ত করছিলেন এবং বলছিলেন যে কিভাবে সরকার ট্রান্সপারেন্সি রক্ষা করবে, সততা রক্ষা করবে, নিরপেক্ষতা বজায় রাখবে, এইসব বিষয়ে কথা বলছিলেন খন্দকার মোশাররফ হোসেন। তো আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে বিষয়টি। অন্য কেউ বললেও তার মুখে তিনি যা যা বলছিলেন এগুলো ঠিক শোভনীয় লাগছিল না, শোভা পাচ্ছিল না, কারণ তার নিজের ইমেজটিও খুব বেশি ক্লিন না, মোটেই না। তো এই ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তারপর আসছি ডক্টর মঈন খানকে নিয়ে, আব্দুল মঈন খান। তিনি একজন বয়স্ক মানুষ, সিনিয়র, অনেক বয়স হয়েছে, বয়সের ভারে কিছুটা নুব্জ এবং বার্ধক্যজনিত দুর্বলতা বলতে একটি কথা আছে, ওল্ড এজ কমপ্লিকেশনস। তো আমি একদিন বয়স হয়ে গেলে আমি যদি অতদিন বেঁচে থাকি আমারও হবে, এই বিষয়টি ন্যাচারাল, আমি তাকে দৌড় দিচ্ছি না। তো বার্ধক্যজনিত দুর্বলতার কারণে, ওল্ড এজ কমপ্লিকেশনসের কারণে আজকাল তার কথাবার্তার ব্যালেন্স নেই। অনেক দিন থেকে দেখছি তিনি ভারসাম্যহীন কথাবার্তা বলছেন। তো তাকে নিয়ে আমার আর বেশি কিছু বলবার নেই। আসলে তার নিজে থেকে রিটায়ার করা দরকার ছিল রাজনীতি থেকে, সক্রিয় রাজনীতিতে তাকে আর মানায় না। আর বিএনপির পক্ষে তিনি কথা বলতে চাচ্ছেন বিভিন্ন জায়গায়, কিন্তু আসলে কথাবার্তা চলে যাচ্ছে বিপক্ষে, তিনি না চাইলেও। ওই যে বললাম ওল্ড এজ কমপ্লিকেশনস এবং কগনিটিভ ডিক্লাইন হয়েছে, তার চিন্তা চেতনায় কিছুটা সমস্যা হয়েছে, কিছুটা গুলিয়ে যাচ্ছে, অর্গানাইজ করতে পারছেন না, থট প্রসেস করতে সমস্যা হচ্ছে। তাই তার নিজের থেকে রিটায়ারমেন্টে যাওয়া দরকার ছিল, তিনি যাননি।
তার কথা বাদ, আর ফার্দার কিছু বলতে চাচ্ছি না। এইবার কথা বলতে চাচ্ছি সালাউদ্দিন আহমেদ সম্পর্কে। সালাউদ্দিন আহমেদ একসময় ছোট আমলা ছিলেন, অনেকেরই জানা আছে আপনাদের বিষয়টি। তো তিনি যখন নানান কাহিনী করে 9 বছর প্রায় ভারতে গিয়ে থাকলেন, বা তার কথা মতো তাকে কিডন্যাপ করে ভারতে নিয়ে যাওয়া হলো, তো বিশাল কাহিনী হয়েছিল, আন্তর্জাতিক মিডিয়ায় খুব জায়গা পেয়েছিলেন তিনি, যথেষ্ট সুনাম অর্জন করেছেন এই 9 বছরে তিনি। তো তখন তার জবানিতেই জানা গিয়েছে যে ভারতীয়রা তাকে মানসিক হাসপাতালে রেখেছে, বিভিন্ন সময়ে তাকে ঘুম পাড়াবার ইঞ্জেকশন দিয়েছে যাতে তার চেতনা লোপ পায়, এরকম অনেক কিছু তার উপর প্রয়োগ করা হয়েছে, তার নিজের মুখের কথা সেগুলো। তো এই যখন একটি লোকের অবস্থা, তখন তার মানসিক ভারসাম্য ঠিক থাকবে এমনটি আশা করা কিন্তু বোকামি হবে প্রিয় দর্শক। এটি তার দোষ না, তিনি এইসব প্রসেসগুলোর মধ্য দিয়ে গিয়েছিলেন। তো এমনও তো হতে পারে ইন্ডিয়ানরা তাকে তার বডিতে কোথাও মাইক্রোচিপস লাগিয়ে দিয়েছে এবং তিনি ইন্ডিয়ান কলকাঠি নাড়ছেন, তিনি জানছেন না আসলে, অনিচ্ছা সত্ত্বেও ইন্ডিয়ার পক্ষে কাজ করছেন, বা তিনি যেখানে যা কিছু আলোচনা করছেন অনেক কিছু ইন্ডিয়ানরা জানতে পারছে। তো তিনি হয় মাইক্রোচিপ বহন করছেন, না হলে সেই যে তাকে ওভারডোজ দেওয়া হয়েছিল ঘুমের ইঞ্জেকশন বা অন্যান্য মানসিক সমস্যা থেকে মুক্তি পাবার বা সমস্যা বাড়িয়ে দেবার জন্য যা দেওয়া হয়েছিল সেগুলোর ইফেক্টও হতে পারে। তিনি আজকাল যেসব অসংলগ্ন কথাবার্তা বলছেন সেগুলো ওই সব কিছুর লেট রিয়াকশনসও হতে পারে, বিলম্বিত পার্শ্ব প্রতিক্রিয়া হবার সম্ভাবনা খুব উজ্জ্বল, তার কথাবার্তা শুনলে মনে হচ্ছে। তো তার বিষয়ে আর আপডেটস নেই, দিতেও চাচ্ছি না। এইবার কথা বলবো আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে। চিটাগংয়ের চৌধুরী পরিবারের ছেলে, চিটাগংয়ের অনেক ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় চৌধুরী আছেন। চৌধুরী উপাধিটি চিটাগংয়ে খুব প্রসিদ্ধ একটি উপাধি এবং লোকেরা গর্ববোধ করে কারণ নামের পরে চৌধুরী থাকলে। তো ভালো কথা, আমির খসরু মাহমুদ চৌধুরী গর্ববোধ করতেই পারেন, কারণ এরকম একটি চৌধুরী শব্দ তার নামের সঙ্গে জুড়ে আছে। ভালো, আলহামদুলিল্লাহ, খুশির খবর, আমরাও খুশি। কিন্তু এখন কথা হলো, এই আমির খসরু মাহমুদ চৌধুরী কে? খুব বড় বড় কথা বলছিলেন গত কয়েকদিনে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আক্রমণ, অন্তর্বর্তীকালীন সরকারকে তুলাধুনা করা, উঠতে বসতে উপদেষ্টাদের যাচ্ছে তাই বলা, এইসব করে যাচ্ছিলেন। এই আমির খসরু মাহমুদের অতীত নিয়ে যদি টান দিই, চিটাগংয়ে খুলশি এলাকায় যেসব আবাসিক প্রকল্প তিনি বানিয়েছিলেন, সেই জায়গাগুলো কি ফ্ল্যাট ছিল, কৃষিজমি ছিল? সেগুলো পাহাড় ছিল। তিনি রাতের অন্ধকারে পাহাড় কেটেছেন, পাহাড়ের পর পাহাড় কেটে সেখানে তিনি বিল্ডিং বানিয়েছেন। প্রথমে প্লট বানিয়েছেন, সেই প্লট বিক্রি করেছেন উচ্চ মূল্যে এবং সেখানে আবাসিক প্রকল্প গ্রহণ করেছেন। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা তিনি নষ্ট করেছেন। শুধু ওটাই না, পরিবেশের ভারসাম্য নষ্ট করেছেন। তিনি পরিবেশের যে ক্ষতি করেছেন চট্টগ্রামে, খুব কম লোকই তা করেছে। আমির খসরু মাহমুদ চৌধুরী, যদি নিরপেক্ষ তদন্ত হয় তার বিষয়ে, এই সব কিছু উঠে আসবে এবং ভবিষ্যতে সেটি উঠে আসবে, বেরিয়ে আসবে, আমরা বিশ্বাস করি। অনেক বড় কথা তিনি বলছেন, তার মুখে কোনো একটি বড় কথাও শোভা পায় না, কারণ তিনি পরিবেশ ধ্বংসকারী একজন মানুষ। আর আমাদের নসিহত করছেন উঠতে বসতে, পুরো জাতিকে, শোভা পায় না, অশোভন। তো এই ছিল আজকের গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির উচ্চ ক্ষমতা সম্পন্ন নেতৃবৃন্দের মিটিং এবং তাদের বক্তব্য, তাদের চাওয়া পাওয়া, উপদেষ্টাদের পদত্যাগ, অমুকের পদত্যাগ, এইসব তারা করছিলেন আজকের মিটিংয়ে। তো গেল এই প্রসঙ্গ। এইবার কথা বলবো ওয়াকারুজ্জামানকে নিয়ে। তাকে নিয়ে যদিও আলাদা একটি ভিডিও দিয়েছে, আমার চ্যানেলে আছে ভিডিওটি, আরেকটু কথা বলতে ইচ্ছে করছে, বলেই নিই। তো ওয়াকারুজ্জামানকে নিয়েও গতকাল তিনি যখন সেনানিবাসে, সেনা প্রাঙ্গণে অফিসার্স ড্রেস বা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি যেসব বক্তব্য রাখছিলেন, তাতে সুস্পষ্টভাবে আমি রাজনীতির গন্ধ পেয়েছি। যে কেউ 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে, প্রাইমারি পর্যায়ে শেষ করেছে, এমন যে কোনো বুদ্ধিমান একটি বাচ্চাও এটি ধরে ফেলবে এবং তার বক্তব্য শুনলে বলতে বাধ্য হবে যে আমি কোনো রাজনৈতিক নেতার বক্তব্য শুনছিলাম। যদি তাকে চেহারা দেখানো না হয়, পরিচয় না দেওয়া হয়, তার বক্তব্যগুলো যদি শোনানো হয় অডিও টেপে, এবং তাকে যদি বলা হয় কে কথা বলছে, কোনো শিক্ষক, কোনো ব্যবসায়ী, কোনো কূটনীতিক, সেই 5ম শ্রেণী পড়ুয়া ছাত্র বা ছাত্রীটি বলতে পারবে যে একজন রাজনৈতিক নেতা কথা বলছে, একজন পলিটিশিয়ান কথা বলছে। তো ওয়াকারুজ্জামান কিন্তু একজন পলিটিশিয়ানের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন গতকাল। ইনিয়ে বিনিয়ে রাজনীতিবিদ হয়ে উঠেছিলেন, আর তিনি সরাসরি প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ডিসিশন, স্ট্র্যাটেজিক ডিসিশন হোক, সেটি পলিটিক্যাল ডিসিশন হোক, যে কোনো ডিসিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের হাত হয়ে আসতে হবে, হাত ধরে আসতে হবে। তার কাছ থেকে আমরা এগুলো শুনবো। আমরা ওয়াকারুজ্জামানের কাছ থেকে এগুলো শুনতে চাইনি, কেউ শুনতে চায় না, তার এগুলো কাজ না।
কিন্তু তিনি এগুলো বলছিলেন, প্রধান উপদেষ্টার দপ্তরে বলেনি, উনিও বলেননি। ওয়াকারুজ্জামান বলছিলেন কবে নির্বাচন হবে, কেন হবে, কিভাবে হবে, বন্দর দেয়া যাবে কি যাবে না বিদেশিদের, করিডোর দেয়া হবে কি হবে না, এইসব বিষয়ে ক্যাটেগরিক্যাল টার্মে কথা বলছিলেন, যা ছিল অশোভন, বেয়াদবি, ধৃষ্টতাপূর্ণ এবং আস্পর্ধা। এবং তিনি সেনা আইন লঙ্ঘন করেছেন, তার শাস্তি হতে পারে, জেলও হওয়ার সম্ভাবনা আছে। তিনি যে কাজগুলো করেছেন জেলও হতে পারে তার। চাকরিচ্যুতি তো খুবই সামান্য ব্যাপার, সীমা লঙ্ঘন করেছেন, তিনি চরমভাবে সীমা লঙ্ঘনকারী। তো তার ব্যাপারে বেশি কিছু আর বলবার নেই। তবে আফসোস এই যে আমার কাছে আগেই মনে হয়েছিল যে তিনি বিএনপির লিখে দেওয়া একটি স্ক্রিপ্ট পাঠ করছেন, এরকমটি মনে হয়েছিল আমার কাছে। তো বিএনপি বোধহয় মজা নিচ্ছে, আমার যেটি ধারণা যে সেনাবাহিনীর প্রধান অধ্যাপক ইউনূসের প্রতিপক্ষ হয়ে উঠেছে, বিএনপি খুশিতে বাকবাকুম হতে পারেন। কিন্তু এই সিদ্ধান্ত বিএনপির আত্মঘাতী। তারা যদি এরকম মনে করে থাকেন এবং ওয়াকারুজ্জামানের এই বক্তব্যকে তারা যদি এনজয় করে থাকেন, তারা নিজের পায়ে কুড়ুল মেরেছেন। কারণ এইটি সমস্ত রাজনৈতিক শক্তির বিরুদ্ধে ওয়াকারুজ্জামানের অবস্থান, শুধু অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে অবস্থান না, এবং পুরো রাজনৈতিক ব্যবস্থার। গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে দেখা গেল ওয়াকারুজ্জামানের প্রশংসা করতে, যে ওয়াকারুজ্জামান খুব গুরুত্বপূর্ণ কথাগুলো এই মুহূর্তে বলেছেন, এই কথাগুলো খুব দরকার ছিল। তো হাস্যকর মনে হলো আমার কাছে। এই মাথা মোটা লোকটি, কেউ কেউ তাকে মাথা মোটা বলতে পছন্দ করেন, বিভিন্ন কারণে কথাবার্তার কারণে অনেক ঝামেলা পাকিয়েছেন নিজের দলের মধ্যে এবং বাইরেও। আন্তদলীয় সম্পর্ক অনেক সময় নষ্ট হয়েছে দেখেছি তার কথাবার্তার কারণে। তো তিনি প্রশংসা করছিলেন ওয়াকারুজ্জামানের। তো আমি অবাক হব না যদি এই বিষয়টি অন্যভাবে প্রভাবিত হয়ে থাকে, পরিকল্পিত হয়ে থাকে, পূর্ব পরিকল্পিত, এবং ওয়াকারুজ্জামানের দ্বারা প্রভাবিত হয়ে কোনো না কোনোভাবে, আমি জানি না কিভাবে। না হলে এরকম একটি বিষয়কে সেনাপ্রধান রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, এই বিষয়টিকে প্রশংসা করবার কি থাকতে পারে? যেই তেজস্বী নুরুল হক নূরকে আমরা চিনতাম, যেই নুরুল হক নূরকে আমরা দেখেছিলাম, একসময় আশাবাদী হয়েছিলাম, সেই নুরুল হক নূরকে এখানে আমি খুঁজে পেলাম না যখন তিনি ওয়াকারুজ্জামানের রাজনৈতিক বক্তব্যকে এন্ডোর্স করেন, অনুমোদন দেন, সমর্থন করেন। হাস্যকর আর বাচিনতা। এবং অস্বাভাবিকভাবে অন্য রাজনৈতিক দলকে ওই বিষয়ে একেবারে নিশ্চুপ, কারো কোনো কথা নেই। দুঃখজনক। তীব্র প্রতিবাদে ফেটে পড়ার কথা ছিল সমস্ত রাজনৈতিক দলের। সেনাপ্রধানের এরকম বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না, কিন্তু প্রতিক্রিয়াটি সেভাবে হয়নি। দুঃখ রাখবার জায়গা পাই না। খুবই হাস্যকর এবং দুঃখজনক। লাস্ট বাট নট লিস্ট, একদম শেষে বলছি বলে কম গুরুত্বপূর্ণ তা না, আসলে খুবই গুরুত্বপূর্ণ এখন যেই বিষয়টি নিয়ে কথা বলবো। এদিকে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে এবং কেউ কেউ বলছেন এটি আসল খবর, গুজব না, যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন। পরিস্থিতির উপর বিরক্ত হয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, কারণ বিরোধী দলগুলো নানাভাবে তার কাজকে ডিফিকাল্ট করে তুলছে। তারা মুখে এক কথা বলছে, তাদের অ্যাকশন অন্য কিছু বলছে। বিএনপি দ্বিমুখী একটি নীতি এখানে অবলম্বন করেছে, আগেও বলেছে অন্যান্য ভিডিওতে। একই মুখে একই সঙ্গে তারা বলছে, এই মুহূর্তে বলছে আমরা এই সরকারকে সহযোগিতা করছি, বরাবরই সহযোগিতা করেছি, ভবিষ্যতে করে যাব। পর মুহূর্তে তারা বলছে এই সরকার কোনো কাজের না, এই সরকার তেমন কিছু করছে না, এই সরকার দিয়ে কিছু হবে না, অমুককে ছাঁটাই করতে হবে, অমুককে এটা করতে হবে, সেটা করতে হবে। অর্থাৎ পর মুহূর্তেই তারা সরকারকে ডিচ করছে, দুর্বল করে দিচ্ছে, চেষ্টা করছে করবার। তো বিএনপির এই ভূমিকা একেবারেই অন্যরকম। এটি বোঝা যাচ্ছে না বিষয়টি কি আসলে পরিকল্পিতভাবেই করছে কিনা। সো বিএনপি করছে বিরোধিতা শুরু থেকেই। এই মুহূর্তে বিএনপি বাংলাদেশে সর্ববৃহৎ দল, যদি বলি বৃহত্তম দল। তো বিএনপি শুরু থেকেই কোনো না কোনোভাবে এই সরকারের বিরোধিতায় আছে। তখনই তারা কিছু বলছে না বা তাদের সঙ্গে একমত পোষণ করছে যখন তাদের সঙ্গে মিলে যাচ্ছে সব কিছু। সামান্যতম হেরফের হলে, তাদের মতাদর্শের সঙ্গে না মিললে সঙ্গে সঙ্গে তারা বিরোধিতায় লিপ্ত হচ্ছে। তো এই হলো বিএনপির ভূমিকা। তো অন্যান্য দলেরাও খুব যে ভালো তাকে শান্তিতে রেখেছেন তা না। আর অনেকে হয়তো বলবেন, হ্যাঁ তার কাজ নির্বাচন দেয়া, তিনি কেন কালক্ষেপণ করছেন, তিনি কেন এতদিন সময় নিচ্ছেন, সংস্কারের কিসের ব্যাপার আছে, নির্বাচিত সরকারগুলো এসে সংস্কার করবে। হ্যাঁ, যারা এটি বলছেন এর মধ্যে দুই শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক হলেন ধান্দাবাজ, তারা জানেন যে এসব নির্বাচন তারা করবেন না, কারণ এসব নির্বাচন করলে তারা নিজেরাই নিজের হাতে দড়ি পড়াবেন, কারণ তারা জানেন তারা দুর্বৃত্ত শ্রেণীর লোক,
তারা লুট করবেন, লুট করবার জন্যই তারা ক্ষমতায় যেতে চাচ্ছেন, কারণ সেই একই লুটেরারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। সো তারা ক্ষমতায় গিয়ে আবার লুট করবেন। সো তারা কেন চাইবেন সংস্কার, রাজনৈতিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, সংবিধানের সংস্কার কেন চাইবেন তারা? দেশে সুষ্ঠু একটি প্রশাসন কাজ করুক, দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ে উঠুক, কেন চাইবেন তারা? তারা তো সেই একই লুটেরা, আমাদের সেই পূর্ব পরিচিত লুটেরারা। তারা কেন চাইবেন এটি? তাই সঙ্গত কারণেই তারা সংস্কারের বিরোধিতা করছেন। একটি দাবি, নির্বাচন দাও, নির্বাচন দাও। কবে খাবো, কবে যাব, কবে খাবো, খাই 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 চলছে, এটি টার্গেট। আর আরেক শ্রেণীর লোক আছেন, তারা সরল মনা, বোকা আমি বলবো না, তারা মনে কষ্ট পাবেন, তারা সরল মনা। তারা ভাবছেন যে হ্যাঁ, অন্যরা যেরকম দাবি করছে তারা ক্ষমতায় আসলে নির্বাচনের পরে নির্বাচিত সরকার এগুলো করে দেবে। তারা বুঝতেই পারছেন না যে নির্বাচিত সরকার কখনোই এগুলো করবে না। কারণ যে নির্বাচিত সরকার আসবে বলে আমরা ভাবছি, তারা কারা? তারা কি নতুন কেউ? তারা সেই সাবেক। তো সেই সাবেকদের কাছে আগে আমরা কি পেয়েছি, এখন কি পাবো? কিচ্ছু পাবো না, অশ্বনির্ভ। আর অধ্যাপক ইউনূস তার দূরদৃষ্টির মাধ্যমে বুঝতে পেরেছিলেন এই সত্য, যে এই রাজনৈতিক দুর্বৃত্তরা কিচ্ছু করবে না এই দেশটির ভাগ্য উন্নয়নের জন্য, এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তারা কিচ্ছু করবে না, আগেও কখনো কিছু করেনি। তাই তিনি ভেবেছেন যে আল্লাহ আমাকে একবার সুযোগ দিয়েছেন এই দেশের মানুষের সেবা করবার, আমি সুযোগ পেয়েছি, তাই আমি একটু শেষ চেষ্টা করে যাই কিছু সংস্কার করতে পারি কিনা, যাতে এই দেশের শাসন ব্যবস্থা একটা জায়গায় আসে, অর্থনীতি স্থিতিশীল হয়, এই দেশের মানুষ দুটো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। এই ছিল তার চিন্তা। আর এই চিন্তার থেকেই তিনি একটু সময় নিয়ে সংস্কার করে নির্বাচন দিয়ে তারপর যেতে চেয়েছেন। সুস্পষ্টভাবে তিনি বলেছেন জুনের পরে যাবে না নির্বাচন। তো এইটুকু সময় আমাদের সহ্য হয়নি, এইটুকু সময় বিএনপির সহ্য হয়নি, বাকি অনেকেরই সহ্য হয়নি। তবে অসহ্য বেশি হয়েছে বিএনপি, কারণ ক্ষুধা তাদের সবচাইতে বেশি মনে হয়েছে, তাদের ক্ষুধা সর্বগ্রাসী বলে মনে হচ্ছে আমার কাছে। আর তারা সবচেয়ে বেশি অস্থিতিশীল করেছেন এই সরকারকে। তাই কোনো কারণে অধ্যাপক ইউনূস যদি বিরক্ত হয়ে দায়িত্ব ছেড়ে দেন, আমরা অবাক হব না। তেমনটি তিনি করতেই পারেন। যেই সব দুর্মুখের এতদিন বলে বেড়াতেন তিনি ক্ষমতা লোভী, তিনি ক্ষমতা পেলে একবার ছাড়তে চান না, তারা ভুল প্রমাণিত হতে পারেন তিনি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললে। আর যদি নিয়ে ফেলেন, সেইটি আমাদের দেশের জন্য ভালো কিছু হবে না। 3 বার সরকার বদল হতো গত 9 মাসে, যদি অধ্যাপক ইউনূস ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসতেন। কখনোই যেই পর্যায়ে দেশ আছে এখন, এই পর্যায়ে থাকতো না। আর তিনি চলে গেলে আমরা টের পাবো আমরা কি হারিয়েছি। সো যারা এটি করছেন, এই অর্বাচীনতা বন্ধ করুন, এই দ্বিমুখী আচরণ বন্ধ করুন, ধাপ্পাবাজি বন্ধ করুন, বাস্তবতা রিয়েলাইজ করবার চেষ্টা করুন, নিজের জন্য, নিজের দলের জন্য এবং দেশের জন্য সর্বোপরি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।